সৌদি আরব সহ মধ্যপ্রাচ্য ও এশিয়ার কিছু দেশে রোজা শুরু, স্বাস্থ্যবিধি মেনে মসজিদে চলছে ইবাদত। মিয়ানমারে জান্তা বিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা ৭০০ ছাড়ালো, ২ মাসে প্রাণ গেছে অর্ধশত শিশুর। বিশ্বে করোনায় আরও ৮,৫০০-এর মৃত্যু। মহামারী মোকাবিলায় অনেকটা পথ বাকি বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আমন্ত্রণ আন্তর্জাতিক খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন পূর্ব পশ্চিমে। আপনাদের সঙ্গে আছে আমি সুমনা সিমি। এতক্ষণ জানাচ্ছিলাম শিরোনামগুলো, এবার জানাবো পুরো খবর। করোনা মহামারীর মধ্যে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্য ও এশিয়ার কিছু দেশে শুরু হয়েছে পবিত্র রমজান। স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন দেশে হয়েছে প্রথম তারাবির নামাজ। রমজান মাসে করোনা সংক্রমণ রোধে পাকিস্তানে জারি করা হয়েছে লকডাউন। শাবান মাস ৩০ দিন পূর্ণ করে মঙ্গলবার রমজান মাস শুরু হয়েছে সৌদি আরবে। সোমবার তারাবির নামাজ আদায়ের মধ্য দিয়ে সিয়াম শুরু করেন সৌদির বাসিন্দারা। সৌদি আরবের সাথে মিল রেখে মধ্যপ্রাচ্যের সব দেশ সহ বিভিন্ন দেশে শুরু হয়েছে রোজা। সংক্রমণ রোধে রোজার মাসে লেবাননে চলছে রাত্রিকালীন কারফিউ। করোনায় অর্থনৈতিক সংকটে থাকা দেশটিতে রোজা উপলক্ষে বিশেষ প্রণোদনা প্রকল্প হাতে নিয়েছে বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠান। সোমবার জাকার্তার প্রধান মসজিদে তারাবির নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। রোজা উপলক্ষে কড়াকড়ি কিছুটা শিথিল করা হলেও স্বাস্থ্যবিধি মেনে মসজিদে চলে ইবাদত। গোটা বিশ্ব যে মহামারীর মধ্যে রয়েছে, আল্লাহর কাছে এর থেকে পরিত্রাণের জন্য দোয়া করেছি। এছাড়াও রোজা উপলক্ষে অর্ধেক ধারণ ক্ষমতা নিশ্চিত করে হোটেল রেস্তোরাঁ খোলা রাখার অনুমতি দিয়েছে ইন্দোনেশিয়া সরকার। করোনার কারণে গতবারের মতো এবারও নানা কড়াকড়ির মধ্য দিয়ে মিশরে পালিত হচ্ছে পবিত্র রমজান। অর্থনৈতিক সংকটের মধ্যেও রমজান উপলক্ষে আয়োজনের কোনো ত্রুটি রাখতে চান না মিশরীয়রা। নানা প্রতিকূলতার মধ্যেই রোজা পালন করছেন ফিলিস্তিনিরা। পবিত্র এ মাসে সংক্রমণ রোধে লকডাউন ঘোষণা করেছে পাকিস্তান সরকার। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বে প্রতিদিনই বেড়ে চলছে করোনা সংক্রমণ ও মৃত্যু। এ মহামারী মোকাবিলায় এখনো অনেক পথ পাড়ি দিতে হবে বলে মন্তব্য করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এদিকে বিশ্বে করোনায় একদিনে প্রাণহানি হয়েছে ৮,৭০০ জনের। নতুন শনাক্ত ৫,৮৮,০০০ রোগী। এ পর্যন্ত বিশ্বে করোনায় মোট প্রাণহানি ছাড়ালো ২৯,৫৮,০০০, আর আক্রান্তের সংখ্যা ১৩,৭২,০০,০০০-এর বেশি। কিছু সময়ের জন্য করোনার হ্রাস টানতে পারলেও আবারও শক্তিশালী রূপ নিয়ে হাজির হচ্ছে করোনা মহামারী। এরই মধ্যে এখন পর্যন্ত বিশ্বব্যাপী প্রায় ৭৮ কোটি টিকা সরবরাহ করা হয়েছে। তবে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং নিয়ম মেনে মাস্ক পরা এই করোনা সংক্রমণের চিত্র সহজেই পাল্টে দিতে পারে বলে মনে করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক। এদিকে ২৪ ঘন্টায় ব্রাজিলের সবচেয়ে বেশি ১,৭০০-র বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট প্রাণহানি ছাড়ালো ৩,৫৫,০০০। সংক্রমণ ও মৃতের দিক থেকে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে একদিনের জন্য প্রাণহানির সংখ্যা কমলেও আবারও কিছুটা বেড়েছে। সোমবার দেশটিতে মৃতের সংখ্যা ছিল ২৮৫ এবং সংক্রমণ ছিল ৫৭,৩০০-র বেশি। কিন্তু গত ২৪ ঘন্টায় সেখানে প্রাণহানি বেড়ে হয়েছে ৪৬০ এবং শনাক্ত হয়েছে ৫৬,৫০০-র বেশি রোগী। ভারতে একদিনে মৃত্যু ৮৮০ এবং সংক্রমণ ১,৬০,০০০-এর বেশি। এদিকে রাশিয়ার করোনার টিকা স্পুতনিক ৫ অনুমোদন দিয়েছে ভারত। দেশটি এক বছরে এই টিকার ৮৫ কোটি ডোজ উৎপাদন করবে। এপ্রিলের শেষে সেখানে স্পুতনিক ৫ পাওয়া যাবে। সোমবার থাইল্যান্ডের ব্যাংককে শুরু হয়েছে চীনের তৈরি সিনোভ্যাক টিকাদান কর্মসূচি। ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী ফ্লোরেন্স পার্লি জানিয়েছেন তাদের সেনারা সপ্তাহে ৫০,০০০ টিকা দেওয়ার ক্ষমতা রাখে। নুরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কার্যকারিতা বাড়াতে একাধিক টিকার মিশ্রিত ডোজ তৈরির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে চীন। নিজেদের তৈরি টিকার কার্যকারিতা তুলনামূলক কম হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন। এমন পরীক্ষা নিরীক্ষার কথা জানাচ্ছে অন্যান্য দেশও। করোনা ঠেকাতে টিকা প্রয়োগের তোড়জোড় চলছে বিশ্বজুড়ে। টিকার কার্যকারিতা বাড়াতেও চলছে গবেষণা। এবার বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি টিকা একসঙ্গে মিলিয়ে আরও শক্তিশালী ও কার্যকরী ডোজ তৈরির চেষ্টায় চীন।
নিজেদের তৈরি টিকার কার্যকারিতা কম হওয়ায় এই প্রচেষ্টায় দেশটি। চীনের শীর্ষ রোগ নিয়ন্ত্রণ সংস্থা সিডিসি মনে করে মিশ্রিত ডোজে কার্যকারিতা বেশি হওয়ার সম্ভাবনা আছে। তবে শুধু চীন নয়, টিকার কার্যকারিতা বাড়াতে এমন পরীক্ষা নিরীক্ষায় বিভিন্ন দেশ। চলতি সপ্তাহে টিকার প্রথম ডোজে অ্যাস্ট্রাজেনেকা ও দ্বিতীয় ডোজে চীনের একটি ভ্যাকসিন প্রয়োগের প্রস্তাব তুলেছে ফ্রান্স। ফেব্রুয়ারি থেকে ফাইজার ও অ্যাস্ট্রাজেনেকা টিকার মিশ্র ডোজ তৈরির চেষ্টা চালাচ্ছে যুক্তরাজ্য। এছাড়াও গত বছর রাশিয়ার স্পুতনিক 5 ও অ্যাস্ট্রাজেনেকা টিকার মিশ্র ডোজের পরীক্ষামূলক প্রয়োগ চালায় রাশিয়া ও যুক্তরাজ্যের গবেষকেরা। ইবোলার বিরুদ্ধে মিশ্র ডোজের টিকায় ভালো ফল আসায় করোনাতেও এই পদ্ধতি কাজ করবে বলে আশাবাদী গবেষকেরা। এছাড়াও মিশ্র ডোজের কার্যকারিতা পাওয়া গেলে টিকার প্রাপ্তি আরও সহজলভ্য হবে বলেও ধারণা তাদের। আশরাফ শুভ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মিয়ানমারের জান্তা বিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা 700 ছাড়িয়েছে। পুলিশের গুলি থেকে রেহাই পায়নি সাধারণ খেটে খাওয়া মানুষ। 2 মাসে প্রাণ গেছে অর্ধশত শিশুর। এরপরও বিক্ষোভ অব্যাহত রেখেছেন গণতন্ত্রপন্থীরা। সড়কে লাল রং ছড়িয়ে হত্যা নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন তারা। এদিকে সুচির বিরুদ্ধে সোমবার নতুন ফৌজদারি অভিযোগ এনেছে মিয়ানমারের জান্তা সরকার। সুচির আইনজীবীদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা আইনের 25 ধারায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। সব মিলিয়ে 6টি অভিযোগ আনা হয়েছে সুচির বিরুদ্ধে। এর মধ্যে 5টি নেপিদোতে আর 1টি ইয়াঙ্গুনে। প্রচারে নিষেধাজ্ঞার প্রতিবাদে গান্ধী মূর্তির পাদদেশে অনশনে বসেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেনাবাহিনীর অনুমতি না নিয়ে স্থানীয় সময় দুপুর 12টায় অনশনে বসেন তিনি। সোমবার 24 ঘন্টার জন্য মমতার নির্বাচনী প্রচারে নিষেধাজ্ঞা জারি করে নির্বাচন কমিশন। এর ফলে সোমবার রাত 8টা থেকে মঙ্গলবার রাত 8টা পর্যন্ত সব ধরনের নির্বাচনী প্রচারণা থেকে দূরে থাকতে হবে তাকে। নির্বাচন কমিশনের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম জানায়, সম্প্রতি তারকেশ্বর ও কোচবিহারের জনসভায় জাতি ধর্মের ভিত্তিতে ভোট চাওয়া ও কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করায় এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। কমিশনের এই সিদ্ধান্তকে অগণতান্ত্রিক এবং অসাংবিধানিক বলেও আখ্যা দেন মমতা। 294 আসনের মধ্যে 4 ধাপে পশ্চিমবঙ্গে ভোট হয়েছে 125 আসনে। রাজ্যে ক্ষমতায় যেতে পেতে হবে অন্তত 145 আসন। 4 ধাপের ভোটে তৃণমূল বিজেপি জয়ের আশা জানালেও এবারের সমীকরণটা একটু ভিন্ন বলছেন বিশ্লেষকেরা। প্রায় 35% মুসলিম ভোট, বাকিটা হিন্দুর। কট্টর হিন্দুত্ববাদী বিজেপিও তাই চেষ্টা করছে মুসলিম ভোটারদের মন জয়ের। আর অতীত ইতিহাস বলছে সংখ্যালঘু ভোটের বেশিরভাগই পায় মমতা তৃণমূল। তবে এবারের বিধানসভা নির্বাচনে সে ভোট ব্যাংক ভাগাভাগির জোর সম্ভাবনা রয়েছে। আর এর বড় কারণ ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী বা ভাইজানের বাম কংগ্রেসের সঙ্গে জোট করে ভোটে লড়াইয়ের সিদ্ধান্ত। বিশ্লেষকদের ধারণা, ভাইজানের পক্ষে তৃণমূলের ভোট ব্যাংকের একটি বড় অংশ ঝুঁকে পড়েছে। তেমনটা হলে ভোটের হিসাবে বিপাকে পড়বে তৃণমূল। দুর্ভাগ্য যে গণতন্ত্রের নামে এই মমতা ব্যানার্জি হুইল চেয়ারে বসে ড্রামা করে মানুষকে উস্কাচ্ছে, খুন্তি নাও, হ্যান নাও, ত্যান নাও, আর বারবার আমাদেরকে বলা হচ্ছে বিজেপির দালাল। তবে ভিন্ন সমীকরণও রয়েছে। 2016-19 নির্বাচনগুলোতে বামপন্থায় বিশ্বাসী মানুষ তৃণমূলের বিরুদ্ধে ভোট দিয়েছেন বিজেপিকে। তবে এবার যেহেতু বাম কংগ্রেস আইএসএফ জোট প্রার্থী দিয়েছে সব আসনে, তাই বামদের ভোটও বিজেপি থেকে ফিরে পড়তে পারে নিজেদের ব্যাংকে। সেক্ষেত্রে কিছুটা ধাক্কা খাবে গেরুয়া শিবির। রাজনীতি মানুষের জন্য হয়, রাষ্ট্রের জন্য হয়, রাষ্ট্রবাসীর জন্য হয়। রাজনীতি মুসলমানের জন্য হয় না, রাজনীতি হিন্দুর জন্য হয় না, রাজনীতি দলিতদের জন্য হয় না। কিন্তু আব্বাস সিদ্দিকীর প্রার্থী হওয়াকে ইতিবাচক হিসেবেই দেখছে বিজেপির একাংশ। তাদের মতে পীর বংশের আব্বাসের কারণে অসাম্প্রদায়িক আদর্শের ভোটারদের সমর্থন হারাতে পারে বাম মোর্চা। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিরতির পর স্বাগত আরেকবার। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড প্রধানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে ইউরোপীয় ইউনিয়ন। এছাড়াও আওতায় আছেন আরও 8 মিলিশিয়া কমান্ডার এবং পুলিশ প্রধান। 2019-এর নভেম্বরের অভিযানের কারণে ইইউ এ সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া 2013 সালে ইরানের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইউরোপীয় ইউনিয়ন ইরানের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা ও সম্পদ বাজেয়াপ্তের ঘোষণা দিয়েছে। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ইইউর এই নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করেছে। তারা জানিয়েছে, পাল্টা পদক্ষেপ হিসেবে ইইউর সাথে সন্ত্রাসবাদ, অবৈধ মাদক ও শরণার্থী বিষয়ে আলোচনা স্থগিত করবে তেহরান।
পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ ব্যক্তি হত্যার ঘটনায় আবারও উত্তপ্ত যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিস। কারফিউ উপেক্ষা করেই সোমবার রাজপথে নামেন বিক্ষোভকারীরা। এ সময় তাদের দমাতে কাঁদানে গ্যাস ও স্টান গ্রেনেড ছোড়ে পুলিশ। রোববার ব্রুকলিন সেন্টার শহরের একটি ট্রাফিক সিগন্যালে পুলিশের গুলিতে নিহত হয় 20 বছরের ডাউন রাইট। পুলিশের দাবি, ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তারের সময় গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করেন রাইট। এ সময় এক পুলিশ কর্মকর্তা তাকে লক্ষ্য করে গুলি করলে আরেকটি গাড়ির সাথে ধাক্কা খায় তার গাড়ি। ঘটনাস্থলেই মারা যান রাইট। বিবৃতিতে মিনিয়াপলিস পুলিশ প্রধান জানান, গুলি চালানোর ঘটনায় ইচ্ছাকৃত ছিল না। গত বছরের আরেক আলোচিত কৃষ্ণাঙ্গ হত্যা জর্জ ফ্লয়েডের ঘটনাস্থল থেকে মাত্র 16 কিলোমিটার দূরে এই ঘটনাটি ঘটেছে। সেন্ট ভিনসেন্টের লা সুপ্রিয়েরে আগ্নেয়গিরি থেকে সোমবার আবারও বড় ধরনের অগ্নুৎপাত হয়েছে। এ নিয়ে 4 দিনে তৃতীয়বারের মতো বড় ধরনের অগ্নুৎপাত হলো। গত বছরের ডিসেম্বরে সক্রিয় হওয়া এই আগ্নেয়গিরি থেকে শুক্রবার থেকে উদ্গীরণ শুরু হয়। সোমবারের অগ্নুৎপাতে সালফার গ্যাস, ছাইয়ের পাশাপাশি আগ্নেয়গিরির পাথর উদ্গীরণ হচ্ছে। ফলে এখনও যেসব বাসিন্দা নিরাপদ আশ্রয়ে যেতে অসম্মতি জানিয়েছে, তাদের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে চিন্তিত বিশেষজ্ঞরা। জাতিসংঘ জানিয়েছে, পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় তীব্র সংকট দেখা দিয়েছে গোটা দ্বীপে। এর আগে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয় 16,000 মানুষকে। ফুকুশিমা পারমাণবিক কেন্দ্র থেকে 10 লাখ টনের বেশি পরিশোধিত পানি সাগরে ফেলার সিদ্ধান্ত নিয়েছে জাপান। পার্শ্ববর্তী দেশগুলোর উদ্বেগ এবং স্থানীয় মৎস্যজীবীদের বিরোধিতা সত্ত্বেও মঙ্গলবার এই সিদ্ধান্ত নেয় দেশটি। সরকারের দাবি, এতে জলজীবন এবং জনজীবনের কোনো ক্ষতি হবে না। 2011 সালের 11ই মার্চ রিক্টার স্কেলে 9 মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে জাপানের সেন্দাই শহর। ঘটে স্মরণকালের ভয়াবহ সুনামি, যাতে ব্যাপক প্রাণহানির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় ফুকুশিমা দাইচি পারমাণবিক কেন্দ্র। আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে তেজস্ক্রিয়তা। ক্ষয়ক্ষতির হিসেবে একে 1986 সালের চেরনোবিল বিপর্যয়ের পর সবচেয়ে ভয়াবহ পারমাণবিক বিপর্যয় বলে উল্লেখ করা হয়। তেজস্ক্রিয়তার প্রভাব কাটিয়ে উঠতে বিষাক্ত পানি সংরক্ষণের উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। কিন্তু 2022 সালের মধ্যে ধারণ ক্ষমতার বাইরে চলে যাবে স্টোরেজ প্ল্যানগুলো। এমন পরিস্থিতিতে মঙ্গলবার ফুকুশিমা দাইচি পারমাণবিক কেন্দ্রের তেজস্ক্রিয় মিশ্রিত পানি প্রশান্ত মহাসাগরে ফেলার সিদ্ধান্ত নেয় জাপান সরকার। বর্তমানে 10 লাখ মেট্রিক টনেরও বেশি বিষাক্ত পানি ধ্বংসপ্রাপ্ত পারমাণবিক কেন্দ্রের স্টোরেজ কন্টেনারে রাখা হয়েছে। আগামী 2 বছরের মধ্যে এই জমে থাকা পানি সরিয়ে ফেলা হবে। জাপান সরকার জানিয়েছে, প্রাণীজগতের জন্য নিরাপদ করেই সাগরে ফেলা হবে এই পানি। যদিও জাপান সরকারের এই কথায় আশ্বস্ত হতে পারছেন না পরিবেশবিদরা। তাদের দাবি, বিষাক্ত পানি পরিশোধন করা হলেও এর ঝুঁকি কমবে না। গর্ভপাত, মৃত সন্তান প্রসব, শারীরিক এবং মানসিক সমস্যা, ক্যান্সার সহ বিভিন্ন রোগের কারণ হবে এই বিষাক্ত পানি। হুমকির মুখে পড়বে স্থানীয় মৎস্যশিল্প। সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ করেছে পরিবেশ কর্মীরা। জাপানের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়াও। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পূর্ব পশ্চিম শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্য ও এশিয়ার কিছু দেশে রোজা শুরু, স্বাস্থ্যবিধি মেনে মসজিদে চলছে ইবাদত। মিয়ানমারে জান্তা বিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা 700 ছাড়ালো। 2 মাসে প্রাণ গেছে অর্ধশত শিশু। বিশ্বে করোনায় আরও 8,500-এর মৃত্যু। মহামারী মোকাবিলায় অনেকটা পথ বাকি বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আর এই ছিল আজকের পূর্ব পশ্চিমে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।